বিদাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। ওকে, চলে আসি আমরা ব্যাখ্যা। দেখেন, প্রশ্ন দেখেন, খেয়াল করেন। চর্যাপদের কোন পদটি অর্ধাকারে বা অর্ধেক অংশে পাওয়া যায়? অর্ধাকারে পাওয়া যায় চর্যাপদের কোন পদটি? অর্ধেক পাওয়া যায় চর্যাপদের কোন পদটি? এখানে অর্ধেক পাওয়া যায়, যে অপশনগুলো রয়েছে 23 নং পদ, ঠিক আছে। 23 নং পদটি অর্ধেক আকারে পাওয়া যায়। দেখেন, চর্যাপদের যে টোটাল 46.5 পদটি পাওয়া গেছে, 46টি পূর্ণ পদ এবং একটি হচ্ছে অর্ধপদ, হ্যাঁ, অর্ধেক পাওয়া যায়। এই জন্য 46টি, এই 46টি পদের মধ্যে 23 নং পদটি অর্ধেক পাওয়া গিয়েছিল। এটা কিন্তু একটা খুব কমন একটা কোশ্চিন ছিল বা এবং গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চিন ছিল। নিচের কোনটি ময়মনসিংহ গীতিকা? ময়মনসিংহ গীতিকা যেগুলো, তার মধ্যে দেখেন নদের চাঁদ, আলাদ, এখানে হচ্ছে যে আলাদ, মদিনা, মলুয়া, ঠিক আছে। তো মলুয়াটা হচ্ছে আপনার ময়মনসিংহ গীতিকা, বাকিগুলো কোনোটাই ময়মনসিংহ গীতিকা নয়। নিচের কোনটি রূপকথা ভিত্তিক সাহিত্য রচনা? রূপকথা ভিত্তিক সাহিত্য রচনা কোনগুলো? যেগুলো দেখা যাচ্ছে কল্পনীয়, কল্পনা করে লেখা হয়, সেগুলোকে রূপকথা সাহিত্য বলা হয়। এখন কোন সাহিত্যগুলো কল্পনা করে লেখা হয়েছে সেগুলো হচ্ছে টুনাটুনির বই, এটা সঠিক অ্যান্সার। কিশোরের মন, এটাও সঠিক। বান দিদি, এটাও সঠিক। অর্থাৎ আপনার অ্যান্সারটা, সঠিক অ্যান্সার কোনটা? ওপরে সব কয়টি, একটা দিলে ভুল হবে। সব কয়টি সঠিক, বাট একটা দিলে কি হবে? ভুল হবে। অবক্ষয় যুগের কবি কোনটাকে বলা হয়? 1860 সালে যখন ঈশ্বরচন্দ্র গুপ্ত আর কি, ওনার হচ্ছে যে ঈশ্বরচন্দ্র গুপ্তের মাধ্যমে মধ্যযুগটা শেষ হয়, প্রথম পর্ব। তো ওই মধ্যযুগের প্রথম পর্ব যেটা শুরু হয় আর কি ঈশ্বরচন্দ্র গুপ্তের সময়ে, তাই ঈশ্বরচন্দ্র গুপ্তটা হচ্ছে আপনার অবক্ষয় যুগের কবি। বাংলা ভাষায় মুদ্রিত গদ্য গ্রন্থ কোনটি? বাংলা ভাষায় নির্মিত গদ্য গ্রন্থ, দেখেন শেখ সুবোধয়া, মঙ্গল সমাচার, তারপর কি নির্মলন সমাচার, না নির্মলন সমাচার, এটা হবে না। কোনটা বাংলা ভাষায় নির্মিত প্রথম গদ্য গ্রন্থ কোনটা? বাংলা ভাষায় নির্মিত প্রথম গদ্য গ্রন্থ হচ্ছে আপনার কৃপা শাস্ত্রের অর্থভেদ, কৃপা শাস্ত্রের অর্থভেদ, হ্যাঁ, বাংলা ভাষায় নির্মিত প্রথম গদ্য গ্রন্থ কৃপা শাস্ত্রের অর্থভেদ। ওকে, রায়চরণ কোন নাটকের চরিত্র? রায়চরণ কোন নাটকের চরিত্র? এখানে যে নাটকগুলো আছে দেখেন, খেয়াল করেন। খোকাবাবুর প্রত্যাবর্তন, শাস্ত্রী, শতবার একাদশী বা এক রাত্রি, ঠিক আছে। রায়চরণটা হচ্ছে আপনার খোকাবাবুর প্রত্যাবর্তন, এটা চরিত্র। কবি কণ্ঠহার কোন কবির উপাধি? কবি কণ্ঠহার যতগুলো কবি আছে এখানে অপশনগুলো আলাওল, ভারতচন্দ্র, তারপরে মুকুন্দরাম চক্রবর্তী এবং বিদ্যাপতি। তো এই সবগুলোর মধ্যে কবি কণ্ঠহার উপাধি কার? বিদ্যাপতির। নিচের কোন পত্রিকাকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল? ঠিক আছে, তো স্বতন্ত্র সাহিত্যিক বলয় তৈরি হয়েছিল শুধুমাত্র আপনার কল্লোল পত্রিকাকে ঘিরে। কল্লোল পত্রিকা ঘিরে স্বতন্ত্র বলয় একটা তৈরি হয়েছিল, সাহিত্যিক বলয় যাকে বলা হয়। বাংলা ভাষার সংখ্যা নির্দেশক জন্য কয়টি সংখ্যাবর্ণ রয়েছে? সংখ্যাবর্ণ হচ্ছে 0 থেকে 10টি, সরি 0 থেকে 9, এটা হচ্ছে সংখ্যাবর্ণ। তাহলে এখানে টোটাল আছে 9টি, মানে 9, 1 থেকে 9 আর একটা 0, টোটাল হচ্ছে 10টি। অ্যান্সারটা হচ্ছে 10টি। উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধ্বনির সংখ্যা কতটি? উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ যে স্বরধ্বনির কথা বলা হয়েছে, এটা হচ্ছে টোটাল 10টি, ঠিক আছে। কিশলয় শব্দের অর্থ কি? কিশলয় শব্দের অর্থ কি? এখানে 4টা অপশন রয়েছে। কিশলয় শব্দের অর্থ 4টা রয়েছে। কি কি অপশন রয়েছে দেখেন। গাছের নতুন পাতা, নবচিন্তা, বিধানকর্তা এবং বিদ্যা শিক্ষার স্থান। কিশলয় শব্দের অর্থ হচ্ছে গাছের নতুন পাতা, যে পাতা দেখবেন যে নতুন যখন পাতা আসে বসন্তকালে, হ্যাঁ, পুরাতন পাতাগুলো ঝরে যায়, ঝরে গিয়ে নতুন পাতা গজায়, কচি পাতা যাকে বলা হয়, এটাকে বলা হয় আপনার গাছের নতুন পাতা, যাকে সংক্ষেপে বলা হয় কি? কিশলয়, ঠিক আছে। নেক্সট, পানসি। পানসি কোন বিদেশি ভাষা থেকে আগত? পানসি কোন বিদেশি ভাষা থেকে অন্তর্ভুক্ত হয়েছে? দেখেন, পানসি কোন বিদেশি ভাষা? পানসি হচ্ছে যে একটা শব্দ, যে শব্দটা আপনার কি হচ্ছে ফরাসি ভাষা থেকে আগত আসছে। ফরাসি হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস, ঠিক আছে। তৎপুরুষ সমাসের যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্মুখী দুর্ভিক্ষ ত্রিভুবনে, এই একটাও তৎপুরুষ নয়, তৎপুরুষ হচ্ছে জীবনানন্দ। তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে জীবনানন্দ। এ যুদ্ধে বাধা দিও না কোন কারকে কোন বিভক্তি? কোথায় বাধা দিও না, কোথায় বাধা দিও না। দেখেন, বাক্যকে প্রশ্ন করলে আপনি কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। স্থান, কাল, পাত্র, এই সবগুলো যখন হয় তখন কি আসে? অধিকরণ কারক চলে আসে। এই যুদ্ধে বাধা দিও না অধিকরণের সপ্তমী, অধিকরণের সপ্তমী। আমি জাস্ট একবার করে বলে যাচ্ছি আপনাদের। বিসর্জনের বিপরীত শব্দ কোনটি? বিসর্জন, আপনার এখানে যে অপশনগুলো রয়েছে আবাহন, বিসরণ, আবির্ভাব এবং বিমর্ষণ। বিসর্জনের অপশন বিপরীত শব্দ হচ্ছে কোনটি? আবাহন। পাটের ব্যবসা এক কথায় প্রকাশ করলে কি হবে? যে পাট ব্যবসা করে, পাটের ব্যবসা যে করে তাকে কি বলা হয়? পাট ব্যবসায়ীকে বলা হয় পাটল।
আর পান ব্যবসায়ীকে বলা হয় বারুই। এখানে যে বারুই আছে না, এটা হচ্ছে পান ব্যবসায়ী, যে পান ব্যবসা করে আর কি। ওকে, নেক্সট, চারু শব্দটির প্রতিশব্দ কোনটি? চারু শব্দটির প্রতিশব্দ হচ্ছে রমা। চারু শব্দের প্রতিশব্দ কোনটা? রমা। আচ্ছা, মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি। ঠিক আছে, মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। আর যদি বলা হতো মৌলিক বর্ণ মানে হচ্ছে আপনার ধ্বনি কতগুলি, শুধুমাত্র মৌলিক ধ্বনি কতগুলি, ব্যঞ্জনধ্বনি না যদি বলা হতো ধ্বনি কতগুলি, তাহলে কত হতো? 37টি। 30টি হচ্ছে আপনার ব্যঞ্জন বর্ণ আর 60টি হচ্ছে স্বরবর্ণ, এই টোটাল হচ্ছে 37টি। মূর্ধন্য ষ-ঞ প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? এটা এই প্রত্যয়যুক্ত শব্দ মূল স্বরের কি করে? বৃদ্ধি করে, বৃদ্ধি হয়। অ্যালিগরি এর বাংলা পরিভাষা। অ্যালিগরির বাংলা পরিভাষা হচ্ছে রূপকধর্মী রচনা। অ্যালিগরিটা হচ্ছে রূপকধর্মী রচনা। আর এটা হচ্ছে ধুয়া ধরা। ধুয়া ধরা বাগধারার প্রকৃত অর্থ কি? ধুয়া ধরা বাগধারা হচ্ছে বৃথা চেষ্টা করা। ঠিক আছে, যে কাজটা আমি করতে পারবো না, ঠিক আছে, বা কাজটা করেও কোনো ফায়দা হবে না, মানে বৃথা চেষ্টা। ঠিক আছে, বৃথা চেষ্টা করা হচ্ছে ধুয়া ধরা। ছাড়। ছাড় শব্দের সমার্থক শব্দ কোনটি? ছাড় শব্দের সমার্থক শব্দ হচ্ছে অধম। খেয়াল করবেন, সার বানানটা দেখবেন এখানে, সার, হ্যাঁ, ওই সার পোকা আছে, সার পোকার সার, হ্যাঁ, এটা হচ্ছে আপনার অধম। নিচের কোনটি শব্দের পরে বসে? এখানে শব্দের পরে কোনগুলো বসে দেখেন, বিভক্তি শব্দের পরে বসে, যুক্ত হয়, অনুসর্গ শব্দের পরে বসে, ঠিক আছে, আর প্রত্যয়, প্রত্যয়টা কিন্তু আপনার হচ্ছে কি বসে? শব্দের মাঝে বসে যায়, ঠিক আছে, প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। আর এটা অ্যান্সারটা হচ্ছে আপনার এই জন্য এ ও বি দুটো অ্যান্সার, বিভক্তি এবং অনুসর্গ। নিচের কোনটি ভাব প্রকাশক অনুকার অব্যয়? নিচের কোনটি ভাব প্রকাশক অনুকার অব্যয়? ভাব প্রকাশ করা হচ্ছে যে অব্যয় দ্বারা, অনুকার করে, তাকে বলা হচ্ছে কোনটি? হায় হায়, হায় হায় কি সর্বনাশ হয়ে গেল আমার, ঠিক আছে, ভাব প্রকাশ করা হচ্ছে। কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম? সমরেশ মজুমদারের ছদ্মনাম হচ্ছে কালপুরুষ। এটা রিপিট কোশ্চেন, মানে এর আগেও প্রশ্ন হয়েছিল এরকম, এই প্রশ্ন অনেকবার এসেছে। ঠিক আছে, কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম? সমরেশ মজুমদারের। আপনার হচ্ছে বাংলা থেকে এই অংশগুলো প্রতিষ্ঠায় ছিল।